বন থেকে সিংহ বেরিয়ে আসাটা যেমন ভয়ানক, এরকম কিছু শিক্ষিত, দক্ষ, অনৈতিক এবং চরিত্রহীন মানুষ তৈরি হওয়াটা তার চেয়ে ভয়ানক। আমরা কি এটা শুধু ডায়লগে দেখেছি না আসলে বাস্তবে দেখেছি? আপনি দেখেন, আমাদের যদি বিগত 15 বছরে ধর্ষণের চিত্রগুলো পর্যালোচনা করা যায়, তাহলে বাংলাদেশের গবেষণা বলে যে ধর্ষণের 85% ঘটেছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, আর 15%-এর নিচে ঘটেছে গ্রামগঞ্জে অঞ্চলগুলোতে। তার মানে প্রমাণিত হয় যে যত ভয়াবহতা শিক্ষার দিকে এগিয়েছে, তত অশ্লীলতা, বেহায়াপনার প্রভাব এবং বিস্তৃতি, ব্যাপকতা তার চেয়ে বেশি লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে একজন সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে ফেলল, এবং তার ধারাবাহিকতায় তার অনুসারীরা, আমাদের অভিভাবক যখন তার সন্তানদেরকে দেখতে গিয়েছে যে তার সন্তান কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতিটা কেমন, এটা দেখতে গিয়ে সেই ধর্ষণের সেঞ্চুরিওয়ালাদের অনুসারীদের মুখে পড়ে ওই পরিবারটাও ইজ্জত নিয়ে ফিরতে পারলো না। আমাদের বিগত 15.5 বছরের যে সরকার, এই সরকার উন্নয়নের কথা বলেছে, এই সরকার আমাদের দেশকে অগ্রগতির কথা বলেছে। আমাদের দেশকে কখনো সিঙ্গাপুর বানানো হয়েছে, আমাদের দেশকে কখনো আমেরিকা, চায়না, জাপান বানানো হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের দেশকে আসলে আওয়ামী জাহিলিয়াত থেকে আইএমএ জাহিলিয়াত বানানো হয়েছে। এটাকে না সিঙ্গাপুর বানানো হয়েছে, না আমেরিকা বানানো হয়েছে। প্রকৃতপক্ষে আওয়ামী জাহিলিয়াত তারা নতুন করে এটাকে একটা আইএমএ জাহিলিয়াত অন্ধকারের দিকে নিয়ে গেছে, কারণ তাদের মূল ভিত্তিটা তারা তৈরি করেছে। আপনারা জানেন, ফেরাউন, নমরুদ, হামান প্রত্যেকে তার জাতি ধ্বংস করার জন্য প্রথমে তারা বিসিএস এ হাত দেয়নি। ওই সময় তারা হাত দিয়েছে সেনাবাহিনীতে না, ওই সময় তারা হাত দিয়েছে অর্থনীতিতে না, ওই সময় তারা ব্যবসাতে হাত দেয়নি, তারা প্রথম হাত দিয়েছে শিক্ষা কারিকুলামে। এই জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা না বললে হকা দেওয়া হবে না, যে আপনারা আমাদেরকে যতই নাড়াচাড়া করেন, আপনারা তো পাতায় পাতায় ডালে ডালে চলেন, আর আল্লাহ আমাদেরকে শিকড়ে ঢুকিয়ে দিয়েছেন, কারণ আমরা একর থেকে শুরু করেছি, আর আপনারা তো শুরু করেছেন একদম আগা থেকে। তো যার কারণে আমরা গোড়ায় যারা আছি, যদি একটু নাড়াচাড়া করি তো এমন জায়গায় গিয়ে পড়বেন যে বঙ্গোপসাগর ছাড়াইয়া শেষ পর্যন্ত আপনাদের পৈতৃক নিবাসী ঘুরে ফিরে যাইতে হবে। তো এখন পৈতৃক নিবাসী কিছু লোকও দেখা যায়, আবার তাদের পার্কেও কিছু লোককে আমরা ঘুরতে ফিরতে দেখি, এবং তাদের মধ্যে আবার ফোনালাপ দেখি যে টাকা পয়সা শেষ হয়ে গেছে, কিছু পাঠাও, না হলে পার্কেও আর থাকার অবস্থা নাই। এই শিক্ষা ব্যবস্থা এমন বিচারপতি তৈরি করে যে বিচারপতিকে কলা পাতায় শুয়ে থাকতে হয়, তার গলায় গামছা লাগাতে হয়। এটা এই শিক্ষা ব্যবস্থার ফল। এই শিক্ষা ব্যবস্থার ফল এটাও যে আমাদের ব্যাংক ডাকাতি করে তারা গোটা বাংলাদেশকে কিনে নেওয়ার মালিক হওয়ার পর তাদের কপালে একখান জিন্সের প্যান্টও জুটে নেই, কারণ তারা শিক্ষা ব্যবস্থা শেষ করেছে। তারা ডিজিটাল নৌকাও পায় নাই, জেলেদের নৌকায় উঠেছে। এখনো অনেকে বলে, ভাই অমুক জায়গায় প্রেসিডেন্ট হয়ে গেছে, শুনলাম যে আমাদের দেশেও নাকি কিছু একটা হইতেছে। আমি বললাম, হ্যাঁ ঘটনা সত্য। তো বললাম, কেন ভাই এটা মনে করতেছেন? বলছে, চাঁদ ওঠে আকাশে, ফকির হাসে রাস্তাঘাটে। চাঁদ উঠছে কোথায়? আকাশে, আর ফকির এদিকে কল্পনা করে যে মোটামুটি বাসর রাত চলে আসছে, খবরই নাই কোনো কিছুর। তা আমাদের দেশে এরকম কিছু অজ্ঞমূর্খরা আছেন যে কোথায় পৃথিবীর একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আকাশে কোন জায়গায় চাঁদ উঠেছে, আর আমাদের দেশে কিছু ফকির মিসকিনরা আছে, দেউলিয়া যারা, ইয়াতিম লীগ বলে কেউ কেউ বলেন, আমি ওই নামে যাচ্ছি না, ফেসবুক লীগ বলেন, প্রচার কি, এরপরে অপপ্রচার লীগ বলেন, মানে নানান নামে। মূল সংগঠন তো নাই, মূল গাছ যখন না থাকে ওখানে আগাছা কি হয়? পরিপূর্ণ আগাছায় পরিপূর্ণ এই সমস্ত দলগুলো, এরা মিলে এখন এই চাঁদ আকাশে উঠছে কোথায়, আর সেটাকে কামনা করে এখন কেউ কেউ নিজেরা ফকির বেঁচে হাসাহাসি চলতেছে, যে ঘোষণা দিচ্ছে যে তোমরা নিয়ে নেমে যাও, সেই দেশের প্রেসিডেন্টের ছবি নিয়ে নামো। ফেসবুকের কথোপকথন দেখলাম, আমি জানি না ঠিক সত্য না মিথ্যা, আমার ধারণা এটা মিথ্যাই হবে। যদি সত্য হয়ে থাকে তাহলে এই ষড়যন্ত্র যারা করেন তার অর্থ হলো ইতিপূর্বেও তারা এই ষড়যন্ত্র করেই ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতেও তারা জনগণের ভোটের সমর্থনের তোয়াক্কা না করে এই ষড়যন্ত্র করে আবার তারা ক্ষমতায় আসতে চান। এই দেশের মানুষ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার দিন ভুলে যাওয়ার কবর রচনা করেছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস মানে হচ্ছে উই ওয়ান্ট ইসলাম। এই কথাটাকে যদি একটু আধুনিক করে বলেন কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ইসলাম। জাস্টিস পেতে হলে ইসলামের কাছে আসতে হবে, ইসলামের ভিত্তিতে শিক্ষা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে শাহেদ মতিউর রহমান রচিত আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম গ্রন্থের মোড়ক উন্মোচন আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামাত ইসলামের কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তো সেখানে বিজ্ঞ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন, তার মধ্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ পেতে হলে ইসলামের কাছে আসতে হবে, ইসলামের ভিত্তিতেই শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ছোট সময় থেকেই একটা শিক্ষা সংক্রান্ত ছোট্ট ইংরেজি ডায়ালগ আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের থেকে শুনে আসছি এবং এটা চর্চা করে আসছি। ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন।
আপনার শিক্ষা থাকবে, তার সাথে চরিত্র থাকবে না। যদি এটা হয়ে যায় তাহলে জাতির সংকটটা এতখানি ভয়াবহ হয় যে কেরিয়ার উইদাউট ক্যারেক্টার, শিক্ষা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, কিন্তু তার মধ্যে চরিত্র নাই, মূল্যবোধ নেই, নৈতিকতা নেই, ভ্যালুস নেই, মোরালিটি নেই, যদি এটা হয়ে থাকে ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এটা একটা জাতির জন্য বন থেকে সিংহ বেরিয়ে আসাটা যেমন ভয়ানক, এরকম কিছু শিক্ষিত, দক্ষ, অনৈতিক এবং চরিত্রহীন মানুষ তৈরি হওয়াটা তার চেয়ে ভয়ানক। আমরা কি এটা শুধু ডায়ালগে দেখেছি না আসলে বাস্তবেও দেখেছি? আপনি দেখেন, আমাদের যদি বিগত 15 বছরে ধর্ষণের চিত্রগুলো পর্যালোচনা করা যায় তাহলে বাংলাদেশের গবেষণা বলে যে ধর্ষণের 85% ঘটেছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, আর 15%-এর নিচে ঘটেছে গ্রামগঞ্জে অঞ্চলগুলোতে। তার মানে প্রমাণিত হয় যে যত ভয়াবহতা শিক্ষার দিকে এগিয়েছে তত অশ্লীলতা, বেহায়াপনার প্রভাব এবং বিস্তৃতি, ব্যাপকতা তার চেয়ে বেশি লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে একজন সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে ফেলল এবং তার ধারাবাহিকতায় তার অনুসারীরা, আমাদের অভিভাবক যখন তার সন্তানদেরকে দেখতে গিয়েছে যে তার সন্তান কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতিটা কেমন, এটা দেখতে গিয়ে সেই ধর্ষণের সেঞ্চুরিওয়ালাদের অনুসারীদের মুখে পড়ে ওই পরিবারটাও ইজ্জত নিয়ে ফিরতে পারলো না। ওই পরিবারটাকে বেঁধে তারপরে তাদের শ্লীলতাহানি করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসতে হলো। আমাদেরকে এই বাংলাদেশের শিক্ষা কারিকুলামের যারা জনক, এই আওয়ামী লীগ যে বিতর্কিত শিক্ষা কারিকুলাম দিয়েছে, আমি শাহেদ মতিউর রহমান ভাইকে সাংবাদিক, খ্যাতিমান সাংবাদিক, এবং এই প্রজন্মের তারা প্রতিনিধিত্ব করছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ইরাব, পিআরএফ, এখানকার তিনি স্থায়ী সদস্য। আমি তাকে অনুরোধ করব যে আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম শুধু নয়, গোটা বাংলাদেশকেই তো গোটা পৃথিবীর মানচিত্রে আমাদেরকে আসলে বিতর্কিত জাতি এবং দেশ হিসেবে তারা উপস্থাপন করেছে। দেশটাকে বিতর্কিত করেছে, জাতিকে বিতর্কিত করে ফেলেছে। উন্নয়নের রোল মডেলের নামে আসলে তো আমাদেরকে দুর্নীতির রোল মডেলে উপস্থাপন করা হয়েছে। হাইওয়ে এক্সপ্রেসে উঠানোর পরিবর্তে মূলত হাইওয়ে অশ্লীলতার ব্যয়াপনে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে। হাইওয়ে এক্সপ্রেসে তুলে দেওয়া হয় না, হাইওয়ে অশ্লীলতায় তুলে দেওয়া হয়েছে। কারণ তাদের দলের সহযোগী কর্মীরা যারা আমাদেরকে বলে যে দেশের ইসলামপন্থী হুজুরেরা নারীদেরকে তাদের দলে আশ্রয় কম দেয় এবং তাদের নেতৃত্বের আসনে নিয়ে আসে, আর তাদের দলের কর্মীরা যখন প্রকাশ্যে বলে বেড়ায় যে আমার দলের নেতাদের কাছে যদি আমরা নিজেদেরকে প্রকাশ্যে বিলিয়ে দিতে না পারি তাহলে আমরা একটা ইউনিটের পদও পাই না। আমরা ধিক্কার জানাই এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের, তাদের সংস্কৃতির নামে তারা বাংলাদেশের রাজনীতিটাকে বিতর্কিত না, বাংলাদেশের রাজনীতিটাকে তারা ধ্বংস করে এটা কবর রচনা করে চলে গেছে। কেন হয়েছে এটা? আমরা এটাও জেনেছি, অজ্ঞতাটা বা এই মৃত্যু উপত্যকায় আমরা কেন ধাবিত হয়েছি। ধাবিত হয়েছে এই জন্য যে আমাদের শিক্ষা সম্পর্কে একটা ধারণা আছে। আমরা বলে থাকি যে আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। আমাদের শিক্ষা যখন আমাদেরকে অজ্ঞতার দিকে, অন্ধকারের দিকে নিয়ে যায়, আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ, আসলে এটা আমাদেরকে একটা মৃত্যুর দিকে নিয়ে যায়। আমাদের বিতর্কিত কারিকুলাম না, আমাদের এমন একটা কারিকুলাম দেওয়া হয়েছে, একটা সভ্যতাহীন কারিকুলাম, একটা অসভ্য কারিকুলাম, একটা অশ্লীল কারিকুলাম, একটা মানব জাতি এবং জাতি বিধ্বংসী কারিকুলাম দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যে জাতির সামনে তার কোনো লক্ষ্য থাকে না, উদ্দেশ্য থাকে না, গোল থাকে না, টার্গেট থাকে না। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে আমাদের যখন খেলা হয়, খেলায় আমরা জিজ্ঞেস করি খেলা কেমন হয়েছে, তো লোকেরা বলে খেলা খুব ভালো হয়েছে। বলে যে গোল কেমন হয়েছে, বলছে গোল একটাও হয়নি। তো বলেছে এমন কি ভালো খেলা হয়েছে যে কোনো গোলই হলো না? তো এটাকে বলা হয় গোল মুক্ত ভালো খেলা। আমাদের বিগত 15.5 বছরের যে সরকার, এই সরকার উন্নয়নের কথা বলেছে, এই সরকার আমাদের দেশকে অগ্রগতির কথা বলেছে। আমাদের দেশকে কখনো সিঙ্গাপুর বানানো হয়েছে, আমাদের দেশকে কখনো আমেরিকা, চায়না, জাপান বানানো হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের দেশকে আসলে আওয়ামী জাহিলিয়াত থেকে আইএমএ জাহিলিয়াত বানানো হয়েছে। এটাকে না সিঙ্গাপুর বানানো হয়েছে, না আমেরিকা বানানো হয়েছে। প্রকৃতপক্ষে আওয়ামী জাহিলিয়াত তারা নতুন করে এটাকে একটা আইএমএ জাহিলিয়াত অন্ধকারের দিকে নিয়ে গেছে, কারণ তাদের মূল ভিত্তিটা তারা তৈরি করেছে। আপনারা জানেন ফেরাউন, নমরুদ, হামান প্রত্যেকে তার জাতি ধ্বংস করার জন্য প্রথমে তারা বিসিএস এ হাত দেয়নি। ওই সময় তারা হাত দিয়েছে সেনাবাহিনীতে না, ওই সময় তারা হাত দিয়েছে অর্থনীতিতে না, ওই সময় তারা ব্যবসাতে হাত দেয়নি, তারা প্রথম হাত দিয়েছে শিক্ষা কারিকুলামে। এই জন্য আল্লাহ তাআলা তো মানুষের এই সেন্টিমেন্টটা তো বুঝেন, সে কারণে কোরআন নাজিল করে আগে মানুষকে এটা বলে নাই নামাজ পড়া শুরু করো। কোরআন নাজিল করে এটা বলে নাই যে তোমরা এখন থেকে রোজা রাখা শুরু করো। কোরআন নাজিল করে এটা বলে নাই আগে যুদ্ধ শুরু করে দাও, মারামারি লড়াই শুরু করো, আওয়ামী জাহিলিয়াতকে তারাও আগে, এটা বলা হয় নাই। কোরআন নাজিল করে যত আয়াত নাজিল হয়েছে, যত সূরা নাজিল হয়েছে, সর্বপ্রথম লেসন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা। দিস ইজ প্রাইমারি স্টেজ, ইজ এ বেসিক স্টেজ, ইট ইজ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা যদি ঠিক না থাকে, আপনার মূলের গাছের মূল যদি ঠিক না থাকে,
এই জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কথা না বললে হক আদায় হবে না, যে আপনারা আমাদেরকে যতই নাড়াচাড়া করেন, আপনারা তো পাতায় পাতায় ডালে ডালে চলেন, আর আল্লাহ আমাদেরকে শিকড়ে ঢুকিয়ে দিয়েছেন, কারণ আমরা একর থেকে শুরু করেছি, আর আপনারা তো শুরু করেছেন একদম আগা থেকে, তো যার কারণে আমরা গোড়ায় যারা আছি যদি একটু নাড়াচাড়া করি তো এমন জায়গায় গিয়ে পড়বেন যে বঙ্গোপসাগর ছাড়াইয়া শেষ পর্যন্ত আপনাদের পৈতৃক নিবাসী ঘুরে ফিরে যাইতে হবে। তো এখন পৈতৃক নিবাসী কিছু লোকও দেখা যায়, আবার তাদের পার্কেও কিছু লোককে আমরা ঘুরতে ফিরতে দেখি, এবং তাদের মধ্যে আবার ফোনালাপ দেখি যে টাকা পয়সা শেষ হয়ে গেছে, কিছু পাঠাও, না হলে পার্কেও আর থাকার অবস্থা নাই। এই শিক্ষা ব্যবস্থা এমন বিচারপতি তৈরি করে যে বিচারপতিকে কলা পাতায় শুয়ে থাকতে হয়, তার গলায় গামছা লাগাতে হয়। এটা এই শিক্ষা ব্যবস্থার ফল। এই শিক্ষা ব্যবস্থার ফল এটাও যে আমাদের ব্যাংক ডাকাতি করে তারা গোটা বাংলাদেশকে কিনে নেওয়ার মালিক হওয়ার পর তাদের কপালে একখান জিন্সের প্যান্টও জুটে নেই, কারণ তারা শিক্ষা ব্যবস্থা শেষ করেছে। তারা ডিজিটাল নৌকাও পায় নাই, জেলেদের নৌকায় উঠেছে। এটা তাদের শিক্ষা ব্যবস্থার ফল। আমি এই প্রেস ক্লাবে এই দুর্যোগের মধ্যে এই ক্রান্তিকালে যখন উপস্থিত হলে আমাদেরকে শুধু ধরে নিয়ে যাবেন, আমাদেরকে গুম করে ফেলা হবে, আমাদেরকে আয়না করে ঢুকানো হবে, আমি সেই সময় বলেছি, এই আওয়ামী লীগকে স্মরণ করে বলেছি যে প্রিয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিতর্কিত শিক্ষা কারিকুলাম নিয়ে শাহেদ ভাই লিখেছেন, তো এই জন্য এই প্রসঙ্গে না বললে হক আদায় হবে না। আমি প্রেস ক্লাবে তখন বলেছি, যখন আমাদের বের হওয়ার আগে পরে, ঢোকার আগে পরে দেখে শুনে উপরে ডানে বামে দূরবীন দিয়ে দেখে নিতে হতো যে লোক যত বেশি তার চেয়ে প্রশাসনের লোক বেশি, মানে আপনাদের উপস্থিতি যত থাকতো তার চেয়ে ডানে বামে প্রশাসনের লোক, গোয়েন্দা সংস্থার লোক বেশি থাকতো। আমাদের ঢোকার আগে একবার চিন্তা করে ঢুকতে হইতো যে ঢুকলাম আর বের হইতে পারবো না, আবার বের হয়ে মনে করতাম বাড়ি যেতে পারবো। সেই পরিস্থিতি আমি বলেছিলাম এই আওয়ামী লীগ যে শিক্ষানীতি প্রণয়ন করেছে এর সর্বপ্রথম ফলটা তাকেই ভোগ করতে হবে। এটা নিয়ম, এটা পৃথিবীর বিধান যে যে যা করে তার গর্তে প্রথম তাকে পড়তে হয়। আওয়ামী লীগ তা পড়ে, এবং এর ফল তাকে আরো দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে, কারণ যে জেনারেশন তারা তৈরি করে গেছে ওই জেনারেশন শেষ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে আর মানুষের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। কেন পারবে না? পারবে না এই জন্য, ওই যে বলেছিলাম our knowledge brings us nearer to ignorance। যে শিক্ষা নীতিমালা তারা করে গেছে এটা তো শিক্ষা নীতিমালা না, এটা হলো মৃত্যুর নীতিমালা। আমাদের অন্ধকারের দিকে তারা ধাবিত করেছে। our ignorance brings us nearer to death। এটা আমাদেরকে এমন মৃত্যুর দিকে ধাবিত করেছে যে শুধুমাত্র মানুষ শেয়ার বাজার কেলেঙ্কারি করে নাই, তারা ব্যাংক ডাকাতি করে নাই, শুধু তারা তাদের শিক্ষা নীতিমালায় দিয়েছে যদি তাদের দলের একজন ইউনিট সভাপতিও হয়, ওয়ার্ড সভাপতিও হয়, তাহলে সে শুধু টাকার মালিক হবে না, সে একটা ব্যাংকের মালিক হবে। আমাদের এখন পর্যন্ত ব্যাংকাররা বলেন যে ভাই টাকা আসলে ব্যাংকে না, টাকা হলো এখনো মানুষের বাড়িতে বাড়িতে এক একটা ব্যাংক করে রেখেছে আমাদের তৎকালীন সেই সমস্ত প্রধানমন্ত্রী যারা ভোট দরকার ছিল না, তারা তাদের দলের এক একজন কর্মীর এক একটা বাড়িকে ব্যাংকে নিয়ে রাখে। এখনো দেখেন আপনি যত লোক উদ্ধার হয়, তাদের কর্মী গ্রেপ্তার হয়, গ্রেপ্তারের পাশাপাশি তাদের বাড়ি ঘর থেকে টাকার এক একটা বস্তা, টাকার একটা ব্যাংক, টাকার একটা ট্যাঙ্ক তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। আমি এই কথা বলছি এই কারণে যে আপনি হয়তো বলবেন শিক্ষার সাথে এটা সম্পৃক্ত। শিক্ষার সাথে বাংলাদেশের প্রত্যেকটা সংস্কারের সম্পর্ক। আমি বলবো এই বর্তমান সরকারকে যদি রাষ্ট্র সংস্কার করতে হয়, নির্বাচন সংস্কার করতে হয়, প্রশাসন সংস্কার করতে হয়, সকলের আগে সর্বপ্রথম হাত দিতে হবে শিক্ষা সংস্কারে। শিক্ষা সংস্কার ছাড়া একটা সংস্কার সফলভাবে সার্থক হতে পারে না। সেই শিক্ষা সংস্কারের আজকের এই মরকোন্মোচন অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বইটা আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে। আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি অত্যন্ত কম কথায় মৌলিক ত্রুটিগুলো চিহ্নিত করা হয়েছে এবং একটা সমাধানের রাস্তা দেওয়া হয়েছে। এখন আমি তিনটা কথা ছোট ছোট বলে আমার বক্তব্য ইতি টানতে চাই। সম্মানিত অতিথিবৃন্দ আছেন, নাম্বার 1 হচ্ছে সলিউশনটা কি, এই রাস্তা থেকে সমাধানটা কি। আমাদের একজন অতিথি বলেছেন এটা সংস্কার করতে হবে, আরেকজন বলেছেন এটাকে সমূল্যে মূলোৎপাটন করতে হবে। আমি একটা উদাহরণ আপনাদের বলি। আপনারা এখানে, আমরা বাংলাদেশ তো কৃষি ফ্যামিলির দেশ, কৃষি পরিবারের দেশ, কৃষি প্রধান দেশ। একটু চিত্রটা ভাসান যে একটা জমি, একটা ক্ষেত, বাংলাদেশ থেকে একটা ক্ষেত ভাবেন, এটা জমি ভাবেন, এটা ল্যান্ড ভাবেন। আচ্ছা, ল্যান্ড যখন ভাবছেন আপনি, এখানে ফসল ভাবেন। এই ফসল ভাবনায় যারা বলেন যে কিছু সংস্কার করে আপাতত আগাইতে হবে, আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, ঠিক আছে, আপনার এই প্রস্তাব চমৎকার, যারা এই প্রস্তাব দেন অত্যন্ত কৌশলে, আমি আপনাকে সাধুবাদ, সম্মান, মর্যাদা রেখে বলছি, এই কৃষি পরিবারের একজন কৃষি প্রধান পরিবারের দেশের নাগরিক হিসেবে আপনি কল্পনা করেন যে ওই কৃষি খেতে আপনি গিয়ে ফসল বুনেছেন, সাথে কিছু আগাছা উঠছে, আপনি গিয়ে বললেন আগাছা তো আমি লাগাই নাই, সে তার নিজ দায়িত্ব মতো উঠছে। আর আমি সহ অবস্থানে বিশ্বাসী, কৃষি বিশ্বাসী, সহ অবস্থানে বিশ্বাসী। আমি কারো উপরে ভাই আঘাত করা পছন্দ করি না, এই সমস্ত ঝামেলার মধ্যে আমি নাই। আমার ফসলও থাকুক, আমার আগাছাও থাকুক। আপনি এই অবস্থানে যদি বিশ্বাস করেন আমি এই সমস্ত সুশীল, সম্মানিত, শ্রদ্ধাবান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং একই সাথে কৃষি পরিবারের একজন সন্তান হিসেবে আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই, এই কৃষি খেতে আপনি 3 মাস পরে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর প্রতি রহম, ভরসা, চোখের পানি, জায়নামাজ ভিজাইয়া তাহাজ্জুদ পড়ার পরে 3 মাস পরে আপনি ওই খেতে গিয়ে কি কল্পনা করবেন? আপনাকে অবশ্যই মানতে হবে
এই প্রকৃতির নিয়ম, আল্লাহর বিধান আপনাকে শিখাচ্ছে যে আপনি এই ফসল এবং আগাছার যে বন্ধন, যে বাইন্ডিং বা বন্ডিংটা আপনি চিন্তা করেছেন যে সহাবস্থান করবেন, যে একটু মিল্লা জিল্লা থাকি আমরা ভাই। কেউ কেউ আমাদেরকে বলেন যে ভাই হুজুররা আপনারা বেশি এক্সট্রিম হয়েন, একটু মিল্লা জিল্লা থাকেন। এই মিল্লা জিল্লা আপনি জমিতেও থাকেন, আপনার জমির ফসলের সাথে আগাছাও রাখেন না। দেখি কতটা মিল্লা জিল্লা আপনি থাকতে পারেন, দেখি কতটা ফসল আপনি ওখান থেকে নিয়ে আসতে পারেন। নিয়ে আসেন, 3 মাস পরে ওখানে গিয়ে দেখবেন বেসিক্যালি আপনার ফসলের কোনো খবর নাই, পুরা ক্ষেত দখল করে আছে কে? কেন ভাই? কেন আপনি এই প্রকৃতির চিত্র আপনার সামনে ভাসানো হলো? আপনি কেন এখানে আত্মসমর্পণ করলেন? কেন আপনার সামনে এই চিত্র ফুটিয়ে তোলা হলো যে আপনি ফসলের পরিবর্তে আসলে ওখানে আগাছাই পাবেন? কারণ একই জায়গায় রাত এবং অন্ধকারে এখানে এসিও চলবে, আবার আপনি মনে মনে কল্পনা করবেন কেন ঠান্ডা লাগতেছে, এখন তো একটু গরম গরম ভাব হওয়া উচিত। এখানে লাইটও চলবে, আবার আপনি কল্পনা করবেন কেন আলো দেখা যাচ্ছে, এখন তো একটু অন্ধকার অন্ধকার থাকলেই বরং ভালো হইতো, চাইনিজ লাগতো। তাহলে লাইট জ্বালালেন কেন? লাইটই যদি জ্বালাবেন তাহলে চাইনিজ কল্পনা করবেন কেন? চাইনিজ কল্পনা করতে তো আপত্তি নাই, এটা তো ভালো জিনিস, কিন্তু ওখানে তো কেউ বই পড়ে না। চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে কেউ বই পড়ে না, ওখানে খাওয়া দাওয়ার জন্য যায়, ওটার জন্য ওটা উপযুক্ত। আপনি কল্পনা করবেন বই পড়ার জগৎ, শিক্ষিত জাতি, আর সেখানে কল্পনা করবেন লাইটও জ্বলবে, অন্ধকার অন্ধকার ভাবও থাকবে। আপনি কল্পনা করবেন ফসল পাবেন, সেখানে আগাছা সহ কল্পনা করবেন, কিভাবে হবে? আবার আমাদেরকে যখন বলা হবে আপনারা এই নিয়ে প্রতিবাদ করেন কেন, এটার একটা চমৎকার উদাহরণও এই কৃষি ক্ষেতের সাথে সম্পৃক্ত বলে বলছি। এটাকে একটা কৃষিক্ষেত ভাবেন, যখন ফসলটা ফলান, আগাছাটা দূর করলেন, মাস 2 পর যখন ফসল একটু বড় হয়, সবুজ তরতাজা কেবল টসটসে, ফসল ধরতে যাবে, ওই সময় খেয়াল করবেন যে ওই আগাছা এবং ফসল দুটাই যখন থাকে, পোকাগুলো আগাছার উপরে পড়ে না। পোকাগুলো কোথায় পড়ে? আচ্ছা আপনি বলেন, পোকার মাথায় এই চিন্তা কে ঢুকাইছে? পোকার মাথায় এই চিন্তাটা কে ঢুকালো যে আঘাতটা, কামড়টা, অ্যাকশনটা, আক্রমণটা, হামলাটা করতে হবে আগাছায় না, কোথায়? ফসলে করতে হবে। আপনার রাখাল হিসাবে, কৃষক হিসাবে, এই সমাজ, দেশ এবং রাষ্ট্রের দায়িত্ব হিসাবে এটা আপনার কাজ, আপনার এটা রেসপন্সিবিলিটি। নাগরিক হিসেবে এটা আপনার কাজ। শুধু খেয়ে পরে বেঁচে থাকলাম, শফিকুল ইসলাম মাসুদ আমি একটা পোস্ট পজিশন নিয়ে আসি, চললাম ফিরলাম ঘুরলাম দেখলাম, কোনো কিছু শুইলাম না, কোনো ঝইঝামেলার মধ্যে গেলাম না, কারো শত্রুতে পরিণত হইলাম না। আপনাকে ভাবতে হবে এই পোকার মাথায় ঢুকানো হয়েছে যে আঘাতটা করতে হবে ফসলের উপরে। আল্লাহ তাআলা দেখতে চান প্রকৃতির নিয়মে যে কৃষকের হিম্মত, বলিষ্ঠতা আছে কিনা, যে ফসল হয়ে যাওয়ার পরও এখনো অনেকে বলে ভাই অমুক জায়গায় প্রেসিডেন্ট হয়ে গেছে, শুনলাম যে আমাদের দেশেও নাকি কিছু একটা হইতেছে। আমি বললাম হ্যাঁ, ঘটনা সত্য। তো বললাম কেন ভাই এটা মনে করতেছেন? বলছে চাঁদ ওঠে আকাশে, ফকির হাসে রাস্তাঘাটে। চাঁদ উঠছে কোথায়? আকাশে। আর ফকির এদিকে কল্পনা করে যে মোটামুটি বাসর রাত চলে আসছে, খবরই নাই কোনো কিছুর। তা আমাদের দেশে এরকম কিছু অজ্ঞমূর্খরা আছেন যে কোথায় পৃথিবীর একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আকাশে কোন জায়গায় চাঁদ উঠেছে, আর আমাদের দেশে কিছু ফকির মিসকিনরা আছে, দেউলিয়া যারা, ইয়াতিম লীগ বলে কেউ কেউ বলেন, আমি ওই নামে যাচ্ছি না, ফেসবুক লীগ বলেন, প্রচার কি, এরপরে অপপ্রচার লীগ বলেন, মানে নানান নামে। মূল সংগঠন তো নাই, মূল গাছ যখন না থাকে ওখানে আগাছা কি হয়? পরিপূর্ণ আগাছায় পরিপূর্ণ এই সমস্ত দলগুলো, এরা মিলে এখন এই চাঁদ আকাশে উঠছে কোথায়, আর সেটাকে কামনা করে এখন কেউ কেউ নিজেরা ফকির বেশে হাসাহাসি চলতেছে, যে ঘোষণা দিচ্ছে যে তোমরা নিয়ে নেমে যাও, সেই দেশের প্রেসিডেন্টের ছবি নিয়ে নামো। ফেসবুকের কথোপকথন দেখলাম, আমি জানি না ঠিক সত্য না মিথ্যা, আমার ধারণা এটা মিথ্যাই হবে। যদি সত্য হয়ে থাকে তাহলে এই ষড়যন্ত্র যারা করেন তার অর্থ হলো ইতিপূর্বেও তারা এই ষড়যন্ত্র করে ক্ষমতায় ছিলেন, ভবিষ্যতেও তারা জনগণের ভোটের সমর্থনের তোয়াক্কা না করে এই ষড়যন্ত্র করে আবার তারা ক্ষমতায় আসতে চান। এই দেশের মানুষ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার দিন ভুলে যাওয়ার কবর রচনা করেছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব নিয়ে থাকবে এরকম একটা শিক্ষা কারিকুলাম এদেশে তৈরি আছে। ভবিষ্যতে এটাকে আরো মজবুত করে, আমি মনে করি এটাকে সংস্কার না, এটাকে সমূলে এমন জায়গা থেকে তৈরি করতে হবে যেই জায়গার নামই হবে, আমি বিশ্ববিদ্যালয়ের একজন আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, উনি মেডিকেল থেকে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা প্রোগ্রামে বক্তৃতা করতে এসেছিলেন, যে আমি যখন মেডিকেলে পড়াশোনা করি তখন আমার প্র্যাকটিক্যাল যখন সেশন চলতেছে, আমার প্রিন্সিপাল আমাকে বলল প্র্যাকটিক্যাল সেশন চলতেছে, এখন নামাজের ছুটি নাই। আমি এই কথাটুকু বলে শেষ করছি, নামাজের ছুটি চাইতে গেলেন, উনি বললেন যে দেখো বাবা, সায়েন্স অ্যান্ড ইসলাম ক্যানট গো টুগেদার, বিজ্ঞান এবং ইসলাম একসাথে চলেন। আজকের যুগে কেউ কেউ আধুনিকতার যুগে আমাদেরকে এই কথা বলতে শিখান, কেউ কেউ বলেন। দুর্ভাগ্য হচ্ছে কোনো ক্ষেত্রে আমাদের কোনো আলেমরাও এটা বলেন। আমি মাদ্রাসার সামনে গিয়ে বড় বড় ব্যানার টানাতে দেখি, ব্যানারে লেখা আছে ইসলাম আধুনিকতার সমন্বয়। এটা আরেকটা জাহিলিয়াত, এটা আরেকটা ইসলামের প্রতি অবিচার, এটা আরেকটা ইসলামের প্রতি দারুণভাবে আঘাত করা। ইসলাম আধুনিকতার সমন্বয় কি ভাই? ইসলাম তো শুধু আধুনিকতা, অত্যাধুনিক। এখন পর্যন্ত পৃথিবীতে যা আধুনিকতা এসছে তার এক অংশ এখন পর্যন্ত ইসলাম থেকে তার আবিষ্কার করা হয় নাই, বরং গোটা অত্যাধুনিকতার জনক হলো
ইসলাম যা এখন পৃথিবীতে আবিষ্কার হয় নাই সেটারও জনক হচ্ছে ইসলাম। তো ইসলাম আধুনিকতার সমন্বয় করা হবে মানে কি? আমাকে যদি বলা হয় যে ভাই আপনি এখন অমুকের সাথে একটু সমন্বয় করে চলেন, তার মানে আপনার কিছু ঘাটতি আছে, ওনার মধ্যে থেকে কিছু নিতে হবে। তো ইসলামকে আপনি আধুনিকতার সাথে সমন্বয় করতে বলেন কেন? আমি একজন শিক্ষককে বললাম মাদ্রাসায়, তাদের মাদ্রাসার একটা ক্লাস উদ্বোধনে লেখা আছে উপরে বড় করে ইসলাম আধুনিকতার সমন্বয়। আমি বললাম ভাই এটা কি জন্য লিখছেন বলেন? কয় মাসুদ ভাই নালে ছাত্র পাওয়া যায় না, কারণ আমাদের মাথার মধ্যে ঢুকেছে যে আধুনিকতা আর ইসলামটা কি সম্পূর্ণ। ইসলামের কথা আজকে যদি এখন এখানে বলে যাই যে ভাই প্রকৃত শিক্ষা যদি পেতে চান তাহলে শিক্ষার মূল কারিগর হচ্ছে ইসলাম। ইসলামের ভিত্তিতে আপনি একটা নীতিমালা তৈরি না করা পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত নীতিমালা আপনি এক জায়গায় করে নিয়ে আসেন, সেখান থেকে আপনি ওই ধর্ষকলা প্রেসিডেন্টই পাবেন। উন্নত রাষ্ট্র পাবেন কিন্তু ধর্ষক প্রেসিডেন্ট পাবেন, যে প্রেসিডেন্টের ধর্ষকের মামলায় তিনি হেরেছেন, জরিমানা দিয়েছেন, আবার সেই জাতি তাদের প্রেসিডেন্ট তারা নির্বাচন করেছেন এবং সেটা নিয়ে তারা আবার অহংকার করে। এরকম একটা জাতি যদি বাংলাদেশ চায় আমার কোনো আপত্তি নাই। আর এই বাংলাদেশ যদি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাংলাদেশ যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই বাংলাদেশ যদি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এই বাংলাদেশ যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এই বাংলাদেশ যদি পরবর্তীতে উমাইয়া খলিফার শাসন চায়, তাহলে ইসলামী শাসন চাওয়ার অর্থই হলো ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করা ছাড়া এখান থেকে মুক্তির কোনো পথ আপনার সামনে খোলা নেই। যত আলোচনা করেন সর্বশেষ ওই গোল শূন্য ড্র যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি। অর্থ হচ্ছে এই সেমিনারের পর সেমিনার চলবে, প্রবন্ধের পর প্রবন্ধ হবে, বইয়ের পর বই রচনা চলবে, কিন্তু ফাইনালি আপনি ইসলামের কাছে যাবেন না, আমি ইসলামের কাছে যাব না, আপনার গোল শূন্য ড্র খেলা ঘোষণা করতে হবে, কোনো উপায় নেই। এই জন্য আমি লেখককে ধন্যবাদ জানাই। একই সাথে এই বাংলাদেশের শিক্ষা সংস্কার শুধু নয়, গোটা বাংলাদেশের সংস্কার ব্যবস্থাপনায় যদি ইসলামের ভিত্তিতে একটা ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করার সিদ্ধান্ত বাস্তবায়ন না করা যায়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অগ্রগতি বলি, উন্নতি বলি, একটা জাতি বিনির্মাণ বলি, আমরা যদি এটাও বলি যে আমরা একটা সুন্দর স্মার্ট বাংলাদেশ চাই। স্মার্ট মানে কি? স্মার্ট তো লুঙ্গি স্মার্ট হইলে হবে না। আমি নরসিংদীর সেই বহু 10 বছর আগে বক্তৃতায় বলেছিলাম যে স্মার্ট লুঙ্গির উদাহরণ মানে আমাদের সে ব্যানারে লেখা থাকতো স্মার্ট লুঙ্গি পরে স্মার্ট হয়ে যান। স্মার্ট লুঙ্গি পরে যদি একটা জাতি স্মার্ট হয়ে যেতে পারে তাহলে সেই দেশের মানুষকে প্যান্ট পরতে হবে কেন? স্মার্ট লেখা থাকলে স্মার্ট হয় না, তাহলে তো স্মার্ট লুঙ্গি পরলে একজন মানুষ স্মার্ট হয়ে যেত। আর কিছু একটা গোটা জাতি যদি লুঙ্গি পরা শুরু করে দিতে স্মার্ট লুঙ্গি, এখন তো আর স্মার্ট লুঙ্গি পাওয়া যায় না, আমি জানি না আছে কিনা, তাহলে তো স্মার্ট লুঙ্গি পরে একটা জাতি স্মার্ট হয়ে যেত। আমাদের বিগত পতিত এই 15 বছরের সরকার মূলত ওরকম একটা শব্দ ব্যবহার করে আমাদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে গিয়ে আমাদেরকে জাতি মূলে আমাদেরকে শেষ করে দিয়েছেন। আমি অনুরোধ করবো আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামের ভিত্তিতে মানব সভ্যতার সমস্ত, এখানে আমাদের কানু ঘোষ যিনি বক্তব্য রেখে গেছেন তিনি যে কথা বলেছেন তার অর্থ এটাই যে তিনি ইসলামকে পছন্দ করেন, কারণ ইসলামের ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র বিনির্মাণ এবং সংস্কৃতি এবং তার আলোকে সংস্কারই হচ্ছে সকলের অধিকার সংরক্ষণ করা। আসুন আমরা সবাই মিলে যদি সেই প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পারি তাহলে আজকে নতুন করে আবার যে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে এই ষড়যন্ত্র দূর করার জন্য একটাই হাতিয়ার, সেটা হচ্ছে সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতি বিনির্মাণ করার লক্ষ্যে এক শিক্ষানীতি এক প্রণয়ন করে এক জাতি বিনির্মাণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিলেই কেবল সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, বিশেষ করে 2024 সালের জুলাই এবং আগস্টে যারা জীবন দিয়েছেন, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস মানে হচ্ছে উই ওয়ান্ট ইসলাম। এই কথাটাকে যদি একটু আধুনিক করে বলেন কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট ইসলাম। জাস্টিস পেতে হলে ইসলামের কাছে আসতে হবে, ইসলামের ভিত্তিতেই শিক্ষা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই মোড়কমোচন অনুষ্ঠান জিন্দাবাদ। বিশেষ করে লেখককে ধন্যবাদ যিনি কষ্ট করে লিখে জাতিকে একটা সুন্দর নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা বলছেন বিজয় আসতে বলতে বিচারে দাঁড়াও। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হাসান ভাই। দর্শক আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।